ক্ষমতায় আসার আগে সরকারি কর্মচারীদের ভুরি ভুরি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের যে ম্যানিফেস্টো, তাতেও বলেছিল যে ক্ষমতায় আসলে বামফ্রন্ট সরকার যে সকল দাবিগুলি রাখেনি সরকারি কর্মচারীদের, আমরা আসলে পরে যথাসম্ভব সেগুলো কর্মচারী সমাজের কাছে তুলে দেব। এগুলো যে মিথ্যে বার্তা ছিল, আমরা কিন্তু প্রভাবিত হয়েছি। মিথ্যে কথা বলেছে যে তাহলে আমরা বোধহয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে পাবো। ঠিকমতো যদি পুলিশকে প্রশাসন কাজে লাগাতে পারত, তাদের যদি ঠিকমতো ব্যবহার করতে পারত, তাদের যে গতানুগতিক প্রক্রিয়ায় একটা পুলিশ চলে, তো এই যে তাদের একটা থানা থাকে, তারপরে মানে থানাগুলোকে কন্ট্রোল করে এসডিপিওর পরবর্তী চলে আসে লালবাজার, এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এখন আর বলতে গেলে নেই। সরকার এখন দুর্বল হয়েছে। সরকার দুর্বল হলে পরেই সাধারণ মানুষ কিন্তু পুলিশ প্রশাসন দেখে না, তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। যার জন্যই তো আজকে এটা হচ্ছে। আগামী দিনে আরও হবে, যদি এখনও সময় আছে, যদি এই রাজ্যের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী সেইভাবে রাজ্যটাকে পরিচালনা না করে, পুলিশরা মার খাবে। এই যে করছে, এক একজনের সঙ্গে, বড় বড় মনীষীর সঙ্গে করছে, চৈতন্যদেবের সঙ্গে করছে, মা দুর্গার সঙ্গে করছে, বিবেকানন্দর সঙ্গে করছে, এমনকি রানী রাসমণির সঙ্গে করেছে, লক্ষ্য করছি। কিন্তু এরা কিন্তু মুখ্যমন্ত্রী এতে সন্তুষ্ট হতে পারে, কিন্তু এরা যে দলকে আরও বেশি ক্ষতি করছে, সেইটুকু বুঝবার ক্ষমতা যদি মুখ্যমন্ত্রীর থাকতো, তাহলে মুখ্যমন্ত্রী বলতো না, আমাকে নিয়ে এইভাবে মাথায় নিয়ে নাচতে তোমাদের হবে না। সবথেকে বেশি লাভবান হয়েছে সারদার থেকে মুখ্যমন্ত্রী, সেই কথা তুলে ধরেছিস। তাহলে আজকে আবার মুখ্যমন্ত্রীকে মাথায় নিয়ে নাচছিস কেন? কারণটা কি? কারণটা ওই যে ও যদি এবার সিট না পায়, তাহলে দেখবেন ও দল ছেড়ে দেবে। সেটা কিন্তু ও আগেই বলেছে। মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রীকে কতটা সফল বলে মনে করেন? একজন প্রশাসনিক প্রধানের চরিত্রটা কি হবে সেটা যিনি জানে না, তার কাছে যদি রাজ্য পরিচালনার ভার পড়ে, তাহলে যা হবার তাই হচ্ছে। তিনি জানে যে ডিএ নিয়ে যেই বিড়ম্বনায় পড়ছে, সেক্ষেত্রে যদি আবার ক্ষমতায় আসে, অন্যান্য যে ভাতাগুলো আছে প্রথমে সেগুলো কাট আপ করবে, এবং যারা পেনশন পাচ্ছে পেনশন কমিয়ে দেবে। একটা বিধিকিচ্ছির অবস্থার মানে আমরা সম্মুখীন হব। তাই আমরা বলছি যে বর্তমান সরকারকে আগে হটাতে হবে। যে সরকারই আসুক না কেন, আগে তৃণমূল হটাও, তারপরে চিন্তাভাবনা করা যাবে। স্যার, আরজিকর কাণ্ডের সময় একটা স্লোগান খুবই চর্চায় ছিল যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। ঠিক কোথাও গিয়ে এই স্লোগানটাই সত্যি হলো যখন দেখা গেল একজন পুলিশ অফিসারের মেয়ে ধর্ষিতা হলেন। এই যে স্লোগানটি সত্যি হলো, তো কীভাবে দেখছেন বিষয়টি? আসল কথা কি, এই যে ঘটনাটা আপনারা বললেন, এটা আমি একটু সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে যে ধর্ষণ করেছে সে নাকি ওই পুলিশ কন্যার সঙ্গে তার একটা লাভ অ্যাফেয়ার্স ছিল। অবশ্যই এটা আমি 100% নিশ্চিত না, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তবে এক্ষেত্রে ধরুন, কে পুলিশ আর কে সাধারণ মানুষ, কে সরকারি কর্মচারী, যারা ধর্ষক, তারা সেগুলো তো বিচার করে না, তারা বিচারও করে না। এবং তারা ওই সময় অদূর ভবিষ্যৎ যে তাদের খারাপ, তাদের যে একদম লাইফার তাদের হতে পারে, সারা জীবন জেলবন্দি থাকতে হতে পারে, সেইটা তারা তখন বোধহয় তাদের মনুষ্যত্বটা হারিয়ে যায়। যার জন্যই এই ধর্ষণ করার পর তারা তখন বুঝতে পারে যে কি করে ফেললাম। তা স্বাভাবিকভাবে এই যে পুলিশের মেয়ে, সেই কথা তখন তাদের চিন্তা থাকে না, বা কোনো নেতার মেয়ে তখনও সেটা চিন্তা থাকে না। সাধারণ মানুষের যদি
কন্যা হয় তখনও তাদের তারা ধর্ষক যারা দুষ্কৃতিকারী তারা এই ধরনের কাজ করার পর তারা কতটা পরবর্তীকালে যে শুধরবে সেটাও বলা যায় না। তবে তাদের জেল কাস্টডিতে তো হবেই, সেটা যদি ঠিক মতো যদি তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করে সেটা কিন্তু পুলিশের পক্ষেই কিন্তু সম্ভব। কিন্তু পুলিশ তো সেটা করছে না এই কারণে যেটা হচ্ছে এই যে বীরভূমের যে নেতা, নামটা আর বললাম না, তিনি মানে পুলিশের মা এবং স্ত্রীকে যে ভাষায় গালাগালি দিয়েছে তার কি বিন্দুমাত্র শাস্তি হয়েছে? তাহলে কি হচ্ছে, তারা দেখলো যে এই ধরনের কথাবার্তা বলেও যদি তৃণমূলের নেতা হলে ছাড় পেয়ে যায়, তাহলে আমরাও অমুক নেতার মানে সান্নিধ্যেই তো থাকি, অতএব আমাদের রেপ করতে অসুবিধাটা কোথায়, সেটা করে। কিন্তু সর্বক্ষেত্রে পারে না, কিছু ক্ষেত্রে পারে, সর্বক্ষেত্রে পারে না। বিরোধীদের প্রেশারের ফলে তাদের বাধ্য হয় পুলিশ ব্যবস্থা নিতে, এবং আদালত তো ঠিকমতো বিচার করবে, আদালত তখন তাদেরকে শাস্তি দেয়। অর্থাৎ পুলিশ হোক বা নেতাদের মানে নিকট পরিজন হোক, সাধারণ মানুষের পরিজন হোক, ধর্ষকদের ওইসব কাণ্ডজ্ঞান থাকে না, তাই হয়েছে। এটা তো সাধারণভাবে বলে থাকে এখানে, সেটা তো আওয়াজটা উঠিয়েছে তো। আমরাও তো বলি যে যখন মিছিল মিটিং হয়, পুলিশ তুমি যতই বারো তোমার বেতন 112, এই কথাটা বলি। মানে অর্থাৎ তুমি আমাদের বাধা দিচ্ছ কিন্তু তোমার বেতনও 100 অল্প বেতন, সেইটাই প্রমাণ করার জন্য। এইভাবেই এই আরজিকর কাণ্ডে সেই আওয়াজ উঠেছিল, এবং সেটা ওই যেখানে ধর্ষণটা গতকাল হয়েছে বলছে সেটার এখনও পর্যন্ত পরিষ্কার চিত্র আসেনি, তাই বিস্তারিতভাবে বলাটা ঠিক না কি হয়েছে। স্যার, কোন রাজ্যের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা কতটা দুর্বল হলে এই রকম ঘটনা ঘটতে পারে? আমরা শুধুমাত্র আরজিকর বা এই দুর্গাপুরের যে ঘটনাটি ঘটলো এইখানে থেমে না থেকে যদি আমরা একটু গভীরে যাই, বহু এমন ঘটনা আছে যেগুলি আমাদের সামনে উঠে আসে না। তো কোনো রাজ্যের শাসন ব্যবস্থা কতটা দুর্বল হলে যারা এই ধর্ষণকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ অপরাধগুলো করছে তারা কতটা ছাড় পেয়ে যাচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে বর্তমান প্রেক্ষিতগুলো আমরা দেখেছি যে দল এবং সরকার সেটাকে এই তৃণমূল সরকার আসার পরে একদম একসঙ্গে একই সূত্রে বেঁধে নিয়েছে। বিগত বামফ্রন্টের আমলে আমরা দেখেছি, জ্যোতি বসু বলেন বা বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, এইভাবে দল আর সরকারকে একসঙ্গে একই বন্ধনে তারা বাঁধেনি, একদম বাঁধেনি বলবো না, কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে সরকারের মতোই চলেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা কিন্তু বামফ্রন্টের আমলে বহু আন্দোলন করেছি এই চাকরি সংক্রান্ত, বেতন সংক্রান্ত, বেতন কমিশন সংক্রান্ত, ডিএ সংক্রান্ত, মহাকরণের অভ্যন্তরে প্রচুর লড়াই আন্দোলন করেছি। ওই যে দল বলতে কোঅর্ডিনেশন কমিটি, অন্য তো রাজনৈতিক মানে এসে তো মহাকরণে আমাদের উপর আক্রমণ করতে পারবে না। এই যে শাসক দলের যে সংগঠন ছিল তারা কিন্তু আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু প্রশাসন কিন্তু আমাদের কোনো বাধা দেয়নি, প্রশাসন কিন্তু আমাদের উপর কোনো দমনপীড়নমূলক ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান সরকার আসার পরে আমরা চেয়েছিলাম এই সরকার আসুক, কারণ হচ্ছে এই যে তার যে মিথ্যে ভাষণ, এখন তো আমরা পরিষ্কার বুঝতে পারছি তিনি তখন তাদের যে মানে ওই ক্ষমতায় আসার আগে সরকারি কর্মচারীদের ভুরি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের যে ম্যানিফেস্টো তাতেও বলেছিল যে ক্ষমতায় আসলে বামফ্রন্ট সরকার যে সকল দাবিগুলি রাখেনি সরকারি কর্মচারীদের, আমরা আসলে পরে যথাসম্ভব সেগুলো কর্মচারী সমাজের কাছে তুলে দেব। এগুলো যে মিথ্যে বার্তা ছিল, আমরা কিন্তু প্রভাবিত হয়েছি, মিথ্যে কথা বলেছে যে তাহলে আমরা বোধহয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে পাবো, আমরা বোধহয় এই চালে যেটা হাউস রেন্ট অ্যালাউন্স সেটা বোধহয় আমাদের বাড়বে, আমাদের বোধহয় বোনাস বাড়বে, কিন্তু না, সব কটা থেকেই আমরা বঞ্চিত হয়েছি। তার মূল কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী দলকে
নিয়ে একদম শাসন ব্যবস্থা চালু করেছে। কেন চালু করেছে? কারণ জানে এই দলই তাকে আবার পুনরায় ক্ষমতা থাকবে, সেটা ভুল করেছে। তিনি একটা ইতিহাস সৃষ্টি করেছিল। সত্যি কথা বলতে তো 34 বছরের বাম রাজত্বকে তো ক্ষমতা থেকে উৎখাত করেছিল একমাত্র বলতে গেলে মমতা ব্যানার্জি। কংগ্রেস কিছুটা হেল্প করলেও মমতা ব্যানার্জি কিন্তু তখন যদি কংগ্রেস ছাড়া এককভাবেও লড়াই আন্দোলন করত, একদম এতগুলো সিট না পেলেও তারা কিন্তু ক্ষমতায় আসতো। তাই আমরা বলতে পারি যে মমতা ব্যানার্জির একক প্রচেষ্টায় কিন্তু বামফ্রন্ট সরকার ঘটেছে। তখন তার উচিত ছিল এই ইতিহাসটাকে ধরে রাখতে, তার কিন্তু দলকে অনেকটা বাইপাস করে তিনি সরকার পরিচালনার দিকে ধ্যান দিতে পারতেন, তাহলে কিন্তু তিনি ক্ষমতায় আসতেন। বিধানচন্দ্র রায় দেখুন বা এর আগে যারা ছিল তারা কিন্তু দলের সঙ্গে অতটা, এমনকি এই সে সিদ্ধার্থ শঙ্কর রায়ও হয়তো তিনি 5 বছরের পরে ক্ষমতায় আসতে পারেননি, কিন্তু তিনি কিন্তু দলকে অতটা, যখন প্রশাসনিক কাজে তিনি চলে আসতেন দলকে পাত্তাই দিতেন না। বুদ্ধ ভট্টাচার্যকেও দেখেছি, কিন্তু বর্তমান তো একদম দল ছাড়া কিছু বোঝেই না, যার জন্য আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। এই দলকে রক্ষা করতে গিয়ে যারা দুর্নীতি করছে তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, যারা এই ধর্ষণ কাজে লিপ্ত দেখা যাচ্ছে তাদেরই মানে নিজেদের মানে কোনো রিলেটিভ হোক অমুক হোক তাদের মানে বেরিয়ে যাচ্ছে, পরিচিত বেরিয়ে যাচ্ছে, তাদেরকে রক্ষা করতে হচ্ছে। তাই এখানে নাজেহাল হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। স্যার, আপনি যেটি বললেন যে বর্তমান সরকার দল এবং সরকারকে সম্পূর্ণভাবে গুলিয়ে ফেলেছে, এবং বারবার বিরোধীদের তরফ থেকে যেটা অভিযোগ করা হয় যে বাংলার পুলিশ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে এই সরকার নিজের দলের স্বার্থেও বেশিরভাগ সময় ব্যবহার করে থাকে। তো এখন প্রশ্ন উঠছে, দলের ক্ষেত্রে তো ব্যবহার করছেই, কিন্তু পুলিশের যে বর্তমানে অবস্থা একদমই শোচনীয় বলা চলে। বারবারই উঠে আসছে কোনো না কোনো জায়গা থেকে পুলিশ জনতার কাছে মার খাচ্ছে। তো আজও এমন একটি ঘটনা উঠে আসছে যেখানে হাসপাতালে একজন পুলিশ কর্মীর মেরে উর্দি ছিঁড়ে দেওয়া হয়েছে। তো বাংলার পুলিশ ব্যবস্থা ঠিক কোথায়? দেখুন ব্যাপারটা এই যে আমি এর আগে বললাম না যে মাথা ভারী পুলিশ প্রশাসন করেছে, প্রতিটি অনেকগুলো মানে পুলিশ কমিশনারেট করেছে, যেটা বাম আমলে ছিল না। অর্থাৎ ঠিকমতো যদি পুলিশকে প্রশাসন কাজে লাগাতে পারত, তাদের যদি ঠিকমতো ব্যবহার করতে পারত, তাদের যে গতানুগতিক প্রক্রিয়ায় একটা পুলিশ চলে, তো এই যে তাদের একটা থানা থাকে, তারপরে মানে থানাগুলোকে কন্ট্রোল করে এসডিপিওর পরবর্তী চলে আসে লালবাজার, এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এখন আর বলতে গেলে নেই। অর্থাৎ একজন সাধারণ কনস্টেবল 2-3 জন মিলে যখন চলে যাচ্ছে কোনো কাজে, তখন তারা যদি সেখান থেকে লাভ করার একটা উপায় খুঁজে পায় তখন সেটা গ্রহণ করে। সেটা দেখবেন রাস্তাঘাটে আমরা দেখছি। এখন এগুলো তো দিনের পর দিন যদি হতে থাকে, সরকার এখন দুর্বল হয়েছে। সরকার দুর্বল হলে পরেই সাধারণ মানুষ কিন্তু পুলিশ প্রশাসন দেখে না, তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। যার জন্যই তো আজকে এটা হচ্ছে, আগামী দিনে আরও হবে। যদি এখনও সময় আছে, যদি এই রাজ্যের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী সেইভাবে রাজ্যটাকে পরিচালনা না করে, পুলিশরা মার খাবে। সেটা তো কাম্য নয়। কারণ আমরা সরকারি কর্মচারী, পুলিশরাও সরকারি কর্মচারী, কিন্তু তারা যে ধরনের কাজ করছে, একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ যদি হয়ে যায়, তাদের কি আমরা বাঁচাবো? তাদের দায়িত্ব তার নিতেই হবে। সেই ঘটনাই ঘটছে। স্যার, এই সময় মাঝে মাঝে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করা হচ্ছে। যেমন কুণাল ঘোষ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা এবং মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করেছেন। প্রশ্ন উঠছে এখন, জনতার একাংশ প্রশ্ন করছে, এই মা লক্ষ্মী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গ আজকে লক্ষ্মী ছাড়া কেন? দেখুন এই ব্যাপারটা এই যে আমরা লক্ষ্য করেছি, হ্যাঁ এই যে করছে এক একজনের সঙ্গে, বড় বড় মনীষীর সঙ্গে করছে, চৈতন্যদেবের সঙ্গে করছে, মা দুর্গার সঙ্গে করছে, বিবেকানন্দর সঙ্গে করছে, এমনকি রানী রাসমণির সঙ্গে করেছে, লক্ষ্য করছি। কিন্তু এরা কিন্তু মুখ্যমন্ত্রী এতে সন্তুষ্ট হতে পারে, কিন্তু এরা যে
দলকে আরও 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 বেশি ক্ষতি করছে, সেইটুকু বুঝবার ক্ষমতা যদি মুখ্যমন্ত্রীর থাকতো, তাহলে মুখ্যমন্ত্রী বলতো না আমাকে নিয়ে এইভাবে মাথায় নিয়ে নাচতে তোমাদের হবে না, আমার বিশেষণ কোনো যুক্ত করতে হবে না, তোমরা তোমাদের মতো চলো, নির্দিষ্ট নিয়ম মতো চলো, সাধারণ মানুষের কাছে যাও। কিন্তু তারা জানে মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করতে হলে তাকে দুর্গার সঙ্গে, লক্ষ্মীর সঙ্গে, কার্তিকের সঙ্গে, চৈতন্যদেবের সঙ্গে সমতুল্য যদি জ্ঞান করি, তাহলে আমি হয়তো আগামী দিনে সিটটা পাবো। এটা আরও দেখবেন, মুখ্যমন্ত্রীর যত কাছে থাকবে তত মুখ্যমন্ত্রী বলবে বাবা ও তো আমাকে দুর্গা সমতুল্য মনে করেছে, ওকে দেবো। এবার কুণাল ঘোষ তো একটা সিটের জন্য এইসব করছে। কুণাল ঘোষ তো একসময় এমপি ছিল, তারপরে সারদা কাণ্ডে তার সব কিছু গেল, মুখ্যমন্ত্রীকে যা তা বলেছে, মুখ্যমন্ত্রীর সম্মান নেই, কুণাল ঘোষেরও সম্মান নেই। পরে ফিরে এসে তিনি বিরোধীদের বলছে আগে তৃণমূল ছিল এখন বিজেপিতে গেছে। আরে বাবা, তুই তো আগে মুখ্যমন্ত্রীকে গাল পেরেছিস, সব থেকে বেশি লাভবান হয়েছে সারদার থেকে মুখ্যমন্ত্রী, সেই কথা তুলে ধরেছিস, তাহলে আজকে আবার মুখ্যমন্ত্রীকে মাথায় নিয়ে নাচছিস কেন? কারণটা কি? কারণটা ওই যে ও যদি এবার সিট না পায় তাহলে দেখবেন ও দল ছেড়ে দেবে। সেটা কিন্তু ও আগেই বলেছে, বহু কথাই বলছে। ও এখন একটা এমএলএশিপ নেওয়ার জায়গায় চেষ্টা চালাচ্ছে, কারণ জানে একটা এমএলএ হয়ে যদি দল ক্ষমতায়ও না আসে, 5 বছর যদি থাকা যায়, তাহলে এই যে অনেক সুযোগ সুবিধা তো 5 বছর পাবোই, কিছু কামাতেও পারবো এবং পরবর্তীকালে পেনশনটাও পাবো। এই কারণে ও এখন কিন্তু একটা এমএলএর সিটের জন্য এইসব মা দুর্গা, মা লক্ষ্মী, কার্তিক গণেশ সব বলে বেড়াচ্ছে। ঋতব্রত বলছে, আরও অনেকে বলবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। স্যার, এই কিছুদিন ধরে বঙ্গ রাজনীতির মূল কেন্দ্র যেটা রয়েছে দুর্গাপুরের যে নৃশংসভাবে যে ঘটনাটি ঘটলো, তো সেইখানে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে তিনি যে বিবৃতিটি দিয়েছিলেন যে রাত 12:30টার সময় মেয়েটি বাইরে কি করছিল বা এত রাত্রে মেয়েদের বাইরে বেরোনো উচিত নয়, তো তিনি অভিযোগ করছেন তার যে এই যে বক্তব্য সেটিকে বিকৃত করে বাজারে চালানো হচ্ছে। আর আপনি কি সত্যি মনে করেন যে বিকৃত করা হচ্ছে? দেখুন, এটা মুখ্যমন্ত্রী বলার পরে আমি ভেবেছিলাম যে এই বিবৃতিরা কী বলেছে না বলেছে, আমি তখন সেই মুহূর্তে শুনিনি। কিন্তু গতকাল একটি ইলেকট্রনিক্স মিডিয়া, বহুল প্রচারিত ইলেকট্রনিক্স মিডিয়া, তাহলে অনেকেই বুঝতে পারবেন, নামটা নিচ্ছি না, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনই কিন্তু তারা চালিয়েছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে শুনেছি। কিন্তু মুখ্যমন্ত্রী, যার জন্য এর আগেও আমি বলেছি, মুখ্যমন্ত্রী যে কথা বলেছে যে মহিলারা কেন 12টা 12:30টার সময় রাতে বেরোবে, সেটা বারণ করছে তিনি। এর আগেও তো তিনি বলেছিলেন, আরজি করে অর্ডারও হয়ে গিয়েছিল, যারা নার্স বা যে সকল মহিলারা এই মেডিকেল কলেজগুলোতে কর্মরত থাকে, তাদের রাতের শিফট যতটা কম পারা যায় সেটা জানি দেওয়া হয়, এর জন্য অর্ডারও বার হয়েছে। অর্থাৎ মহিলারা রাত্রে কাজ করবে না, মহিলারা 12টা 12:30টার সময় বেরোবে না। এখন দেখুন কাজের বহর বেড়েছে। একটা সময় আমরা 12টার পরে আমরা স্বাভাবিকভাবে ভাবি যে পরের দিন হয়ে গেল, কিন্তু বর্তমান প্রেক্ষিত বলে যে 12টাটাকে, সময়টাকে আরও পিছিয়ে নেওয়া উচিত, 1টা 2টো পর্যন্ত করা উচিত, কারণ এতটা কাজ সব বেড়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সেই এখন 12টাকে একদম একটা দিনের এন্ড হিসাবে গণ্য করা উচিত না, আরও পারলে 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া উচিত। তাতে কিন্তু এই ট্রেন বলুন, বাস বলুন, সেগুলো কিন্তু চালানো উচিত। কারণ এত কাজের চাপ, যার জন্য আইটি সেক্টরগুলোতে অনেক মহিলা তো লাস্টেলে ফেরে। আমার মেয়েও অনেক দেরিতে ফেরে। হ্যাঁ, বাবা হয়ে তখন স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমার সময় ছিল বা পরিস্থিতি ছিল বলে আমি দাঁড়িয়েছিলাম, যাদের পরিস্থিতি নেই তারা দাঁড়ায় না। মেয়েটা তো একা আসে, তখন যদি দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়িত্ব রাজ্য সরকারকে বা সেই পুলিশ প্রশাসনকে নিতে হবে। তাহলে রাত 12টার সময়
তুমি যদি বারণ করো তাহলে রাত 12টার সময় যে বাসগুলো চলে, যা রাত 12টার সময় যে ট্রেনগুলো চলে, সেখানে যে সকল মহিলাগুলো তোমার নামে, তাদের সিকিউরিটি তাহলে সরকারের দেওয়া উচিত, পুলিশ প্রশাসনের দেওয়া উচিত। তোমরা কেন দাও না? যে আমরা 12টা পর্যন্ত যে সকল মহিলারা একাকী চলাচল করে তাদের সঙ্গে পুলিশ প্রশাসন থাকবে, সেটা তো বললো না। সে নিজে বলল যে আমাদের কোনো দায় নেই, তোমরা 12টা 12:30টার সময় কেন বেরিয়েছো, তার জন্যই ধর্ষিত হয়েছো। এটা এক তো প্রশাসনিক প্রধানের কথা, প্রশাসনিক প্রধানের কথা, এটা মিথ্যে কথা বলছে। একদম পরিষ্কারভাবে মিডিয়া দেখিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছে রাত 12টা 12:30টার সময় বেরোনোটা উচিত নয়। তাহলে রাত 12টার সময়, আর ব্যাপারটা হলো রাত 12টার সময় তো সে বেরোয়নি, এবং সেটাও তো সিসিটিভির ফুটেজটা সেই মিডিয়া বলে দিয়েছে, অমুক সময় বেরিয়েছে, তমুক সময় ঢুকেছে। তাহলে ওই যে প্রায় 7:39 পুলিশের সঙ্গে সন্ধ্যা বেরিয়েছে, 8:30 নাগাদ সে ঢুকেছে। তাহলে সেখানে 8টায় যদি, 8:30টায় যদি ঢোকে, 9টায় যদি ঢোকে, তাহলে 9টার পরে 10টা 11টা 12টা, তুমি 3 ঘন্টা 3.5 ঘন্টা কীভাবে যোগ করে বলে দিলে যে 12টা 12:30টার সময়? এখন এইসব কথা বলে বিতর্ক তৈরি করে আসল ঘটনাটা কি ধামা চাপা দিতে করছে, নাকি তার মস্তিষ্ক কাজ করছে না? দুটোর মধ্যে যে কোনো একটা হবে। মনস্তাত্ত্বিকবিদরাই সেটা বলতে পারবে যে তিনি কেন বলল, ঘটনাটা কি কে অন্যদিকে ডাইভার্ট করার জন্য বলেছে, না তার মাথা কাজ করছে না, সেটা আমি বলতে পারবো না। তারা ডাক্তার, যারা মনস্তত্ত্ববিদ, তারাই বলতে পারবে। স্যার, একদিকে আপনি যেমন বললেন যে পুলিশের যে দায়ভার ছিল সেটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তেমন কোনো বক্তব্যই তিনি রাখেননি, বরং যে দোষটি তিনি ধর্ষিতা যে মেয়েটি তার উপরেই অনেকটা চাপিয়ে দিয়েছেন বলা চলে। এরপরে প্রশ্ন উঠছে, আপনি নিজে মুখ্যমন্ত্রীকে, যিনি মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রীকে কতটা সফল বলে মনে করছেন? দেখুন, ব্যাপারটা হলো, সে তো বলেছে ওই কথাটা, তার তো প্রথমেই বলা উচিত ছিল যে পেট্রোল জিপ বা পেট্রোল ভ্যান এই রাস্তা দিয়ে কখন গেছে সেটা আমার নজরে আনতে হবে। আমি পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করব, এখানকার এসপিকে জিজ্ঞাসা করব, এত বড় রাস্তায় একটা সামনে এত বড় মেডিকেল কলেজ বেসরকারি হলেও তার তো একটা দায়ভার আমাদের নিতেই হবে, সেটা বলতে পারতো। তিনি পুলিশের একটা ভূমিকা নিয়ে কথা বলে না, পুলিশ যে ভুল করছে সেটা নিয়ে কথা বলছে না, তিনি দোষটা চাপিয়ে দিচ্ছে যারা ভিকটিম, যাদের ঘটনা হলো। উড়িষ্যার যে প্রতিবেশী রাজ্যের যে বাবা মা, তারা এই রাজ্যে এসে তাদের মেয়েকে এই ধরনের ঘটনার প্রেক্ষিত সামলাতে হবে, তারা কি জীবনে ভেবেছে? ভাবেনি। তাহলে মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল যে এমন বক্তব্য প্রকাশ করা যাতে তারা অন্তত সন্তুষ্ট হয়। অন্য কাউকে তো বলার দরকার ছিল না। আমি হলোতে বলতাম যে যারা ভিন রাজ্য, মানে আমাদের প্রতিবেশী দেশ থেকে যে মেয়েটি পড়তে এসছে, তার এই ধরনের ঘটনা যে ঘটেছে, সম্পূর্ণ দায় সরকার নিল, পুলিশ প্রশাসন নিল। আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব। আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি, পুলিশ প্রশাসনের থেকে আমি ক্ষমা চাইছি, আমি মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমা চাইছি। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কেন হলো আমাকে কিছুদিন সময় দিন, আমরা যথাযথ এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। তিনি এমন ঘটনা ঘটল, তিনি তখন বলল যে আমি কোনো সহযোগিতা পাইনি পুলিশ প্রশাসনের, বলতে হলো। তাহলে একজন প্রশাসনিক প্রধানের চরিত্রটা কি হবে সেটা যিনি জানে না, তার কাছে যদি রাজ্য পরিচালনার ভার পড়ে, তাহলে যা হবার তাই হচ্ছে। এখন দেখুন, ব্যাপারটা হলো এই সরকার চলে গেলে কে আসবে আমাদের জানা নেই, সত্যি কথা বলতে জানা নেই। এখন ঘটনাটা হলো, আবার যেই সরকারই আসুক না কেন, এর থেকে ভালো হবে না খারাপ হবে সেটাও আমাদের জানা নেই। কারণ আমরা ভেবেছিলাম বামফ্রন্ট সরকার চলে গিয়ে বর্তমান সরকার হলে অন্তত তাদের মতো খারাপ হবে না, কিন্তু এখন দেখছি তাদের থেকেও খারাপ, আরও বেশি খারাপ। মানে এই তুলনাই করা যায় না বামফ্রন্ট সরকারের সঙ্গে এবার বর্তমানে। কিন্তু তবুও বলছি, এই সরকারটা যদি আবারও থাকে, আমরা যারা সরকারি কর্মচারী, যারা পেনশন হোল্ডার, তারা কিন্তু আর
পেনশন পাবেন না, এমনকি বেতনও কমিয়ে দেবে। ধীরে ধীরে এই দিকে কিন্তু অগ্রসর হবে, কারণ তিনি জানে যে ডিএ নিয়ে যেই বিড়ম্বনায় পড়ছে, সেক্ষেত্রে যদি আবার ক্ষমতায় আসে অন্যান্য যে ভাতাগুলো আছে প্রথমে সেগুলো কাট আপ করবে এবং যারা পেনশন পাচ্ছে পেনশন কমিয়ে দেবে। একটা বিধিকিচ্ছির অবস্থার মানে আমরা সম্মুখীন হব। তাই আমরা বলছি যে বর্তমান সরকারকে আগে হটাতে হবে, যে সরকারই আসুক না কেন আগে তৃণমূল হটাও, তারপরে চিন্তাভাবনা করা যাবে। এই হচ্ছে আমাদের। স্যার, বিভিন্ন সময় বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক সভায় তাদের শাসাতে দেখা গেছে। বিরোধীরা রীতিমতো অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের প্রয়োগ করে এই আগত যে নির্বাচন, সেই নির্বাচনের যে ফলাফল সেটিকে বিকৃত করতে পারেন, যে ফলাফল সেটিকে অন্যদিকে নিয়ে যেতে পারেন। আপনি কি মনে করেন যে সত্যি এরকম হতে পারে? দেখুন, কতগুলো ব্যাপার আছে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর এই আইএস বলুন, আইপিএসদের বলুন, তাদের প্রমোশনের ক্ষেত্রে যে সকল ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো নিজের হাতে নিয়ে রেখেছে। অর্থাৎ একটু ট্যাফু করলে পরেই তাদেরকে বহুভাবে পানিশমেন্ট দেওয়া যায়। প্রথমত কম্পালসারি ওয়েটিংয়ে ঠেলে দেওয়া যায়। দ্বিতীয় নম্বর, একদম হোম ডিস্ট্রিক্টে যদি কেউ থাকে সেখানে একদম দূরের ডিস্ট্রিক্টে দিয়ে দেওয়া যায়। কর্মক্ষেত্রে শুধু যে আইএস আইপিএস না, এখানে সাধারণ কর্মচারীরাও কিন্তু ভয়ে এই যে সরকারি যে ব্যবস্থা তাকে সবসময় মানে পরিচালনার ক্ষেত্রে তাদের সাহায্য করে থাকে। বাবা দরকার নেই, আমি যদি এখান থেকে যদি এই সরকারের বিরুদ্ধাচরণ করি তাহলে আমাকে হয়তো সাগর থেকে পাহাড়ে বদলি করে দেবে। আমরা যে সবসময় আন্দোলনের কথা বলি, আমাদের সেক্রেটারিয়েটের বহু কর্মচারীদেরকে নর্থ বেঙ্গলে, না হলে সাগরে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে সবাইকে ট্রান্সফার করে দিচ্ছে, অধিকাংশকে। কেন না, এই সরকারের বিরুদ্ধে কথা বলেছি বলে। আমরাও পানিশমেন্ট খেয়েছি, আমরা ডিএ মামলা করেছি যে আমরা পানিশমেন্ট, মারাত্মক পানিশমেন্ট খেয়েছি। আমাদের শিরদাঁড়াটা মারাত্মক শক্ত বলে আজকে মুখ্যমন্ত্রী আমাদেরকে দমাতে পারেনি। কিন্তু পুলিশ প্রশাসন, আবার এই যে কথাটা বললাম, কিছু পুলিশ প্রশাসন আছে তারা এই মুখ্যমন্ত্রীর এক কথায় যেটা রাজনৈতিক ভাষায় বলে চটিচাটা পুলিশ, চটিচাটা অফিসার, সেটাও আমরা দেখেছি। চটিচাটা অফিসার স্বাভাবিকভাবে তারা এই মুখ্যমন্ত্রী যা বলে, প্রশাসনিক সভায় যা বলে সেগুলো তাদের শুনতে হয়। তাদের সম্মান নেই, সেটাই আমরা মনে করি। সম্মান যদি থাকতো, শিরদাঁড়া যদি শক্ত থাকতো, তখন তারা কিন্তু বলতো, মাননীয়া আপনি এইভাবে প্রকাশ্যে সবাই আমাদের কিন্তু এইভাবে বলবেন না, আমরা তাতে অপমানিত বোধ করি। কেউ বলে না, কেউ এত বছর রাজত্ব করলো, 14 বছর 15 বছর হতে যাচ্ছে, একটা আইএস বলুন, আইপিএস বলুন, বলে না। এমনকি WBCS যারা, তারাও কিন্তু আমাদের কাছে বলে যে বড়বাবু কী করবো বলুন, এই তো আপনারা তো জানেন, অমুক তমুক হ্যান ত্যান, সেটা বলে, আমরা তো জানি, কি বলবো তাদেরকে, কেউ নেই। এমনকি রিটায়ার করার পরও সরকারের বিরুদ্ধে সেইভাবে বলতে পারছে না। আমরা দেখছি কিছু কিছু এই যে আমাদের মতো যারা প্রতিবাদ করছে ইউটিউব চ্যানেলগুলো এখন সত্যি কথা বলতে সরব হয়েছে বিভিন্ন জায়গায়। এক সময় তৃণমূলের যে সোশ্যাল মিডিয়া মারাত্মকভাবে শক্তিশালী ছিল, এখন সেই তৃণমূলের সোশ্যাল মিডিয়াও ভেঙে তছনছ হয়ে গেছে। কারণ সেখানে কিন্তু তৃণমূলের সোশ্যাল মিডিয়াতে কোনো ভিউজ পাচ্ছে না, কারণ যারা ভিউজ করবে, লাইক করবে, কমেন্টস করবে, তারাও সতর্ক হয়ে গেছে। কেন সতর্ক হয়ে গেছে? বাবারে বাবা, যদি ক্ষমতা থেকে তৃণমূল চলে যায় তাহলে তো আমরা টার্গেট হয়ে যাব। মানে এরা সবেই স্বার্থপর। তুই যদি দলটা করিস, তুই যদি দলটাকে ভালোবাসিস, তাহলে তোর তো শেষ সময় পর্যন্ত থাকতে হবে, কর। সেটা তো করছে না। অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এগুলো কিন্তু আগামী দিনে এই তৃণমূলকে চলে যাওয়ার একটা বড় ভূমিকা কিন্তু গ্রহণ করতে চলেছে বলেই আমরা মনে করি। স্যার, বিভিন্ন সময় বিরোধী দলের তরফ থেকে যে অভিযোগগুলো করা হয় যে পোলিং বুথগুলো হয় সেখানেই বিভিন্ন রকমের যে স্ক্যাম বলুন বা
কোনোভাবে ভোটগুলিকে বিকৃত করার চেষ্টা করা হয়। আপনার নজরে কি এসছে যেগুলির মাধ্যমে তৃণমূল এগুলি করে থাকে? আপনি কি জানেন? আমরা জানবো তো অবশ্যই। আমি তো ভোট করেছি, বামফ্রন্টের আমলেও করেছি, তৃণমূলের আমলেই করেছি। আমাদের ব্যাপারটা হলো, আমরা যেটা জানি রাজনৈতিক দলগুলো সেটা জানে না। প্রথমত হচ্ছে যে এগুলো তো অবশ্যই করা উচিত, যে যখন প্রার্থী বুথের ভিতর ঢুকে যাচ্ছে তার যে নির্বাচনী এজেন্ট এই দুজন ঢুকতে পারবে, অফিসিয়ালভাবে আছে। কিন্তু তখন এই যে আমরা লক্ষ্য করেছি ক্যান্ডিডেটের সঙ্গে অজস্র লোক ঢুকে গিয়ে তারা সাহস পায়, তারা বুথ দখল করে ফেলে, এবং সেটা করে মানে 2:30-3টের পরে বিকেলের দিকে, সেটা আমরা লক্ষ্য করেছি। দ্বিতীয় নম্বর, ডুপ্লিকেট আইডেন্টিটি কার্ড নিয়ে এসেছে, সেটাও আমরা বলেছি, এজেন্টদের আমরা দেখিয়েছি, বলেছি এই যে দেখুন এই ভোটটা দিয়ে গেছে, এই আইডেন্টিটি কার্ড টিকমার্ক করা আছে, আবারও এই একই সেম আইডেন্টিটি কার্ডে আরেকজন ভোটার হিসাবে নিয়ে এসছে, আপনারা দেখুন। তখন তারা যদি বলে না 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 এই জেনুইন ভোটার, মানে ঘটনাটা কি? আরও একটা বলেছি, এই যে ড্যামি প্রার্থী বসায়, ড্যামি প্রার্থী হচ্ছে শাসক দল বেশি সুবিধা পায়। যদি কংগ্রেস বিজেপি একজন করে থাকে, তৃণমূল 3জন বসিয়ে দিল ড্যামি প্রার্থী, তাহলে 3জন যখন বলে যে না না এই জেনুইন ভোটার, ওদের একজন করে 3জন বললেও তো কোনো কাজে লাগবে না। আমরা কি দেখব, প্রিসাইডিং অফিসার কি দেখবে, যে না এই অধিকাংশই তো প্রার্থীর লোকেরা বলছে যে জেনুইন ভোটার, ভোট দিতে দেওয়া হয়। এই গেল দ্বিতীয় নম্বর যেটা হয়েছে, যেটা হচ্ছে এই যে কিউতে দাঁড়ায়, একদম আইডেন্টিটি কার্ড হাতে থাকবে, তাদেরটা দেখবে। শুধু তাই না, তাদের তর্জমা দেখবে যে সেখানে কালি দেওয়া আছে কি না, এবং কালি যদি মোছে তার ব্যবস্থা থাকবে যে সে তার কাছে কালি দেওয়া ছিল। এত মানে উন্নত ইলেকট্রনিক্স যুগ হয়েছে, কালি দেওয়ার পর মুছে ফেললেও সেখানে যদি কোনো স্ক্যান করা হয় এই কালিটা ফুটে উঠবে। কেন স্ক্যান করবে না? যারা জেনুইন ভোটার তারা যদি ঢুকতে পারে, বাইরের কোনো যদি লোক না ঢুকতে পারে, ক্যান্ডিডেট ছাড়া আর কেউ যাতে বুথের মধ্যে না ঢুকতে পারে, এবং বুথগুলোকে যদি একদম পুরো চারিদিকে সেন্ট্রাল ফোর্স ঘিরে রাখে, তখন যারা ভোট লুট করে তারা দুর্বল হয়ে পড়বে, সাধারণ মানুষ তখন ঢাকঢোল পিটিয়ে এই তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। সেটা কিন্তু নির্বাচন কমিশন কতটা করতে পারবে সেটা আমাদের সন্দেহ, আর বিরোধী দলগুলো সেটা কিভাবে রুখতে পারবে সেটা বিরোধী দলরাই জানে। কিন্তু আমরা জানি যে ফলস ভোট, প্রক্সি ভোট, মৃত ভোট, জোর করে ভোট, বুথ দখল সব হয়, এই রাজ্যে সব হয়। সেটা বাম আমলেও হতো, সেটা তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু বর্তমান আমলে ভোটই হয় না। এই হচ্ছে মূল কথা। স্যার, শেষ প্রশ্ন আজকে আপনাকে করব। এই সম্পূর্ণ বিষয়টি নজরে রেখে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো এক চরিত্রের সঙ্গে কি তুলনা করতে চাইবেন, আর করলে সেই চরিত্রটি কি হবে, এবং বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে যে জায়গায় নিয়ে গেছেন সেখানে পুরো ভারতবর্ষ তথা বিশ্বের প্রতি পশ্চিমবঙ্গকে কী নজরে দেখা হচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন ব্যাপারটা কি, ব্যাপারটা যে এখন আর মমতা জানে কোনো বার্তা দেওয়ার মতো পরিস্থিতি আর নেই। আমরা কিন্তু বহুবার দিয়েছি। আমরা যেহেতু সরকারি কর্মচারী হিসাবে তার কাছে অনেক মেমোরেন্ডাম তুলে দিয়েছি। তার কাছে তিনি আমাদেরকে একবার দুবার নিয়ে বসেছিল, তার সেই প্রতিশ্রুতির কথা আমরা শুনিয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর নিজস্ব ভাষায়, নিজস্ব মানে পরিস্থিতি অনুযায়ী, অর্থাৎ তিনি খুব ভালো করেই জানে কোন জায়গাটায় রাজনৈতিক লাভ, কোন জায়গাটায় রাজনৈতিক লোকসান। তাহলে তাকে বুঝাবার মতো তার দলই পারে না। যদি কেউ থাকে, তারা তো অনেকেই সরে গেছে, এবং আগামী দিনে এখন তো এই আমি দেখছি যে বেশ কিছু মানে বর্ষিয়ার নেতা মুখ্যমন্ত্রী যা বলছে তার একদম অপোজিট বলছে। তারা আরও বেশি খতরনাক বলবো। তারা এতদিন এই যে তৃণমূল কংগ্রেসের হয়ে এমপি এমএলএ থাকার পর যখন মানে ওই যে জাহাজ ডুবলে ইঁদুরগুলো আগে লাভ দেয় না, ঠিক সেরকম জায়গায় কিন্তু
চলে আসবে এসআইআরটা করতে। তাহলে মুখ্যমন্ত্রীকে আর বলার সময় নেই, যদি হ্যাঁ তারা পরবর্তীকালে যদি ক্ষমতায় আসে তখন আবার মুখ্যমন্ত্রীকে অ্যাডভাইস দেবো যে মুখ্যমন্ত্রী এইভাবে চলুন, তাহলে কিন্তু আপনি ইতিহাস হয়ে থাকতে পারতেন। কিন্তু এখন ইতিহাস হচ্ছেন কি, দুর্নীতির কারণে ইতিহাস হচ্ছেন, প্রশাসন চালাবার অনভিজ্ঞতার জন্য আপনি ইতিহাস হয়ে থাকেন। কিন্তু আপনি ক্ষমতায় আসার পর যদি প্রশাসনকে সেই পথে চালিত করতেন তাহলে ইতিহাস হয়েই থাকতেন। আজকে সেই পর্যায়ে বা পরিস্থিতি আর এখন নেই। আপনি যেমন বললেন যে দুর্নীতির জন্য তিনি ইতিহাস হয়ে থাকবেন, তো ইতিহাসে এমন কোনো ব্যক্তিত্ব আছে যার সঙ্গে আপনি তুলনা করতে চাইবেন মুখ্যমন্ত্রী? দেখুন ব্যাপারটা সেটা, এগুলো তো কারোর সঙ্গে তুলনা করাটা ঠিক না। আমি মুখ্যমন্ত্রীর যে চরিত্র সেটা কিন্তু আমি উত্থাপন করতে পারি। কিন্তু অনেকে বলেছিল, সত্যি কথা বলতে, এই যে ওই কার্নিভালের সময় তিনি নাচানাচি করেছেন, তিনি ওই বেহালা বাজিয়েছেন, অনেকেই বলেছে। আমি এইসব বার্তাগুলো তুলে ধরিনি যে নীরো যেমন তার দেশ জ্বলছিল তখন তিনি বেহালা বাজিয়েছিলেন, ঠিক সেই মানে উত্তরবঙ্গ মানে বন্যায় ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মরছে, তিনি সেখানে কার্নিভাল করেছে ঠিকই, কার্নিভালটা করেছে আগের থেকে তৈরি করেছে ঠিক আছে। তিনি কিছুক্ষণ থাকার পর তিনি সেই স্থান ত্যাগ করতে পারতেন, রাতের বিমানেই চলে যেতে পারতেন। সেদিন থেকে আবার ভোরবেলায় তিনি মানে দুর্গত জায়গায় যেতে পারতেন। তাহলে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারতো যে না, কার্নিভালটা যেমন দরকার, যারা বিদেশিরা এসছে তাদেরকে কিন্তু আপ্যায়ন করার পরবর্তীকালে তিনি তার যে প্রশাসনিক কাজ সেটা করেছে, কিন্তু সেটা তিনি করেনি, যার জন্য এই নীরোর সঙ্গে তুলনা দিয়েছে। তার যে এই অমানবিক আচরণ সেটা অনেকে তুলে ধরেছেন, এটা তো স্বাভাবিক। তাই এটা নির্দিষ্টভাবে আমি বলতে চাই না, কারণ এমনও আছে যাকে নিয়ে আমি এটা তার সঙ্গে তুলনা টানবো, তার অনেক গুণ আছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যা যা বার্তা আমাদেরকে দিয়েছে, যা যা কার্যকলাপ তার দেখছি, সেগুলো তুলে ধরতে পারি। এখন আগামী দিনে এখনও তো তিনি বলছে যে এসআইআর, তিনি এখন বলা উচিত, তিনি তো প্রশাসনিক প্রধান, যে নিশ্চয়ই যে যদি বাংলাদেশ থেকে মানে ভিন দেশ থেকে যদি এই যে আমাদের রাজ্যে প্রবেশ করে, আমরা যারা সাধারণ মানুষ খেটে খাই তাদের কাজের অভাব হবে। দ্বিতীয় নম্বর, যারা বেকার তাদের বেকারত্ব আরও বাড়বে, কারণ তারা এসে অনেক সময় কাজ নিয়ে নেবে। এগুলো তো দেখতে হবে যে একটা রাজ্যের ভারসাম্য নষ্ট হয়ে যায়। কেন আমরা বাংলাদেশ থেকে আসবো, তাদেরকে স্বাগত জানাবো শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য? এটা একজন প্রশাসনিক প্রধানের কাজ না। তিনি তো বলুক না যে হ্যাঁ অবশ্যই এই সার করা উচিত, তাতে কি হবে না, একদম জেনুইন ভোটাররা আসবে, আমাদেরকে নির্বাচন করবে, যে নির্বাচিত হবে সে দেশ চালাবে, রাজ্য চালাবে, এটা তো উচিত। সেটা দেখতে পাচ্ছি না তো, তার সে বিরোধিতা করছে। আরে বাবা, কী বলছে? বিরোধীরাও বলছে একজনও জানে প্রকৃত ভোটার না বাদ যায়। তো তোমাদেরও তো কাজ আছে প্রকৃত ভোটার যাতে না বাদ যায়। তোমরা স্ক্রুটিনি করো। 14 জন বেআইনিভাবে ঢুকলো, তাদেরকে নির্বাচন কমিশন ডিরেক্ট করলো, আর একজন জেনুইন ভোটারের নাম যদি বাদ চলে যায়, কোনটার মধ্যে পার্থক্যটা কোনটা করবে? হ্যাঁ, হওয়া উচিত না। হওয়ার সঙ্গে সঙ্গে যার হবে তার তো একটা দায়িত্ব থাকবে। আমি যখন কিছু পাই না, আমার যখন একটা মানে আমি এখান থেকে বঞ্চিত হলাম, তা কে যাবে? আমি তো যাব, যে আমি জেনুইন, এই যে দেখুন সব আছে, আমাকে তাও নির্বাচন কমিশন নাম তুলেনি। তুমি গিয়ে এই রাজনৈতিক দলগুলোকে তুমি নথি দিয়ে দাও, দেখবে তোমার নাম উঠে যাবে। এটা তো ভুল হতে পারে, 100টা কাজ করতে গেলে 2-1টা কাজ ভুল হয়, কিন্তু সেটা শুধরানোরও জায়গা আছে। সার দরকার। এই যে বেআইনিভাবে যে দিনের পর দিন আসছে, এখানে দেখুন ব্যাপারটা হলো এক শ্রেণীর যারা ভারতীয় মুসলমান, তারা তো দেশের প্রতি লয়াল, আমরা তো দেখছি। তারা তো অনেক মুসলিম মানে ভারতীয় মুসলিম এই সরকারকে দেখতে পাচ্ছে না, যা তা বলছে, ইউটিউবে দেখছি। তারা তো ভারতীয় মুসলিম, তারা তো এই যে ভিন রাজ্যের
যারা আসছে তাদের বিরুদ্ধেও সরব হচ্ছে যে না, তারা কেন আসবে? তাহলে কি হলো? যে জেনুইন ভোটার যেটা করেছে, বিহারে করেছে, সেটা সর্বোচ্চ আদালতও যেভাবে করতে বলেছে সেভাবে করেছে, এখানেও আরম্ভ করবে। সর্বোচ্চ আদালতের কাছে যদি সরকার বিরোধীরা যায়, যা নির্দেশ দেবে সেইভাবে করবে। তবে এবার ভোটটা কিন্তু কঠিনভাবে পরিচালিত হবে বলে আমরা এখনও পর্যন্ত মনে করছি। এখন সেটা ভবিষ্যতই বলবে।